সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, চাঁদাবাজি থেকে প্রকাশ্য খুন, কিশোরদের হাতে অস্ত্র ধরিয়ে বিএনপির অপরাধ অর্থনীতির সাজানো বাগান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জ্বালানির দাম বাড়িয়ে যেভাবে গরিব মানুষের পেটে লাথি মারল বিএনপি সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, লোহাগাড়ায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত 4। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাতে দেশের 6 জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 9 জনের মৃত্যু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এবার ভিসিকে নিঃশর্ত সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আড়ালে থেকেও ইরানের যুদ্ধ কৌশল নির্ধারণ করছেন মুজতাবা খামেনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, আন্তর্জাতিক জলসীমায় থাকা তেল চীনের কাছে বিক্রির চেষ্টা ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী ঢাকা এখন যেন এক উন্মুক্ত রণক্ষেত্র। যে শহরকে আমরা নিজেদের আত্মার শহর ভাবি, সেই শহরের অলিগলি থেকে রাজপথ আজ লাল হয়ে উঠছে খুনের রক্তে। 21 মাসে প্রকাশ্য দিবালোকে 23টি আলোচিত সন্ত্রাসী ঘটনা ঘটল। এর মধ্যে 7টি নৃশংস হত্যাকাণ্ড। খুনের শিকারদের অধিকাংশই খুন হয়েছেন পেশাদার শুটারদের গুলিতে। যেন সিনেমার কোনো দৃশ্য নয়, এ যেন আমাদের নিত্যদিনের বাস্তবতা। অথচ এই যে মৃত্যুর মিছিল, এই যে টিটন থেকে শুরু করে টেলি সুমন, আরিফ সিকদার কিংবা কামরুল আহসান সাধনের মতো মানুষদের প্রকাশ্যে হত্যা, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো একটি গভীর রাজনৈতিক পৃষ্ঠপোষকতার স্পষ্ট ছাপ। যে দলটি নিজেদের গায়ে রাষ্ট্র মেরামতের দায়ভার নিয়েছে, সেই দলটির শাসনামলে পুরনো সন্ত্রাসীরা যেন জেলের তালা ভেঙে রাস্তায় নেমে এসেছে। প্রশ্ন জাগে, জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে ক্রসফায়ারের ভুয়া নাটক মঞ্চায়ন করা এই দলটি কি আবারও অন্ধকার জগতের কারিগর হয়ে উঠল? খন্দকার নাইম আহমেদ ওরফে টিটনের রক্ত রাজপথ শুষে নেওয়ার আগেই নিয়তি যেন বার্তা দিয়েছিল। গুলশানের সুমন মিয়া, বাড্ডার সাধন, পরস্পর প্রতিশোধের এই চক্র থামেনি একদিনও। ভুক্তভোগী মোহাম্মদ রাজন বলছেন, তার মাথা থেতলে দিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল, অথচ আজ পর্যন্ত তিনি বিচার পাননি। এর চেয়ে বড় রাষ্ট্রীয় ব্যর্থতা আর কি হতে পারে? অথচ আমরা দেখছি, এই সন্ত্রাসীরা জামিন পাচ্ছে, বিদেশে পালাচ্ছে, আবার বসে বসে ভাড়াটে শুটার দিয়ে খুন করাচ্ছে। কিশোর ছেলেদের হাতে তুলে দেওয়া হচ্ছে আগ্নেয়াস্ত্র। আপনারা কি কখনো ভেবে দেখেছেন, এই যে মিরপুরে 1 কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করার সাহস, এই যে রায়ের বাজারে ইমন হোসেনকে কুপিয়ে খুন, এর নেপথ্যে কারা? বিশ্লেষণ বলছে, পোশাকের ঝুট, বাসাবাড়ির ময়লা, কোরবানির হাট আর ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই এই রক্তারক্তি। আর এই পুরো চক্রটা চলছে বিদেশি নম্বর থেকে কল করে। প্রশ্ন হল, দেশে বসে যখন সরকারের অত্যুৎসাহী মন্ত্রীরা বাংলাদেশ ট্যুরিজম নিয়ে মহাপরিকল্পনা করছেন, তখন বিদেশে পালিয়ে যাওয়া এই সন্ত্রাসীরা কিভাবে অনায়াসে দেশে খুনের নির্দেশ দিচ্ছে? কে তাদের সেই অভয় দিচ্ছে? উত্তরটা স্পষ্ট, যে দলের জন্ম সেনানিবাসের অন্ধকারে, সেই দলের কাছ থেকে আলো আশা করা বোকামি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল হক বলেছেন, 5 আগস্টের পর সন্ত্রাসীরা জামিনে এসে আবার অপরাধে জড়াচ্ছে, কিন্তু নজরদারি করার কেউ নেই। এটা তো ভয়ঙ্কর এক স্বেচ্ছাচারিতা। মানুষ জননিরাপত্তা নিয়ে বুক কাঁপা ভয় নিয়ে রাস্তায় বের হচ্ছে। উদ্যোক্তারা চাঁদা দেওয়ার ভয়ে ব্যবসা বন্ধ রাখছেন, ভুক্তভোগীরা মুখ খুলতে ভয় পাচ্ছেন। এর চেয়ে লজ্জার, এর চেয়ে ব্যর্থতার ছবি আর কি হতে পারে? 2001 সালে শীর্ষ সন্ত্রাসীর তালিকা করে বিশ্বকে দেখানোর নাটক করেছিল বিএনপি নেতৃত্বাধীন জোট। আজ সেই একই দলের শাসনামলে সেই তালিকার ইমন, টিটন, হেলালরা রীতিমতো আন্ডারওয়ার্ল্ডের নয়া নেতা। পুরনো সন্ত্রাসীরা এখন নতুন রাজনৈতিক ছত্র ছায়া পেয়ে রাজধানীকে ভাগ বাটোয়ারা করে ফেলেছে। ধানমন্ডি, হাজারিবাগ, মিরপুর থেকে গুলশান, বাড্ডা, কোনো থানাই বাদ নেই। বিচারহীনতার এই সংস্কৃতি যে দল সৃষ্টি করেছে, তারা আজ জনগণের জানমালের নিরাপত্তা দেবে, এটা কেমন কথা? দুঃখজনক সত্য হল, এই হত্যাযোগ্য বন্ধে সরকারের কার্যকর কোনো ভূমিকা নেই। বরং মনে হয় কেমন যেন সমঝোতার রাজনীতি। ঢাকা শহর আজ আতঙ্কের শহর, অথচ নির্দিষ্ট ধারাবাহিকতায় এসব ঘটছে। এটা আমাদের অগ্রগতি নয়, এটা রাষ্ট্রের মূল কাঠামোর ধস নামার পূর্বাভাস। বিএনপি সরকারকে ধন্যবাদ, আপনারা মানুষের মনে ভয়, ব্যবসায়ীদের মনে অনিশ্চয়তা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নরক উপহার দিচ্ছেন। যে দলের অন্দরমহল দুর্নীতি আর সন্ত্রাসের আঁতর ঘর, সেই দল দেশ চালাবে, এটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ।
এদিকে জ্বালানির দাম বাড়িয়ে যেভাবে গরিব মানুষের পেটে লাথি মারল বিএনপি সরকার, ক্ষমতায় আসার ২ মাসের মধ্যে এই সরকার গ্যাস আর জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। ১২ কেজির এলপিজি সিলিন্ডারে এক লাফে ৬০০ টাকা বাড়ল, ডিজেলে ১৫ টাকা, কেরোসিনে ১৮ টাকা, অকটেনে ২০ টাকা। এগুলো শুধু সংখ্যা না, এগুলো মানুষের থালা থেকে খাবার কমে যাওয়ার হিসাব। লাইজু বেগম গৃহকর্মীর কাজ করেন, ভাড়া বাসায় থাকেন, লাইনের গ্যাস নেই, সিলিন্ডার ছাড়া উপায় নেই। তার কাছে ৬০০ টাকা মানে অনেক কিছু। বিএনপি সরকার সেই হিসাবটা করেনি, করার প্রয়োজন মনে করেনি। জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, পরিবহন খরচ বাড়লে সবজি থেকে ডিম সব কিছুর দাম বাড়ে। এটা অর্থনীতির প্রাথমিক পাঠ। বিএনপির নেতারা এই পাঠ জানেন না এমন দাবি করলে সেটা হাস্যকর হবে। তারা জানেন, জেনে শুনেই করেছেন। এক সপ্তাহে ডিমের দাম ডজনে ২০ টাকা বেড়েছে, সোনালী মুরগির দাম কেজিতে গত বছরের তুলনায় ৪৫% বেশি, চালের দাম মাসে ৪% বেশি বেড়েছে। এর সঙ্গে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট চলছে প্রায় ২ মাস ধরে। কোম্পানিগুলো দাম বাড়াতে চায়, সরকার আর অনুমতি দেয়নি, কিন্তু ডিলার পর্যায়ে দাম বেড়ে গেছে। সুতরাং ভোক্তার পকেট কাটা হচ্ছেই, শুধু দায়টা নেওয়া হচ্ছে না। এখানে একটা জরুরি প্রশ্ন উঠে আসে, এই সরকার কার প্রতিনিধিত্ব করছে? ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো ছিল না, সাধারণ মানুষ ভোট দিতে যায়নি। যেই নির্বাচনে জনগণ নেই, সেই নির্বাচনে জেতা সরকারের কাছে জনগণের কষ্টের হিসাব চাওয়াটাই আসলে বেমানান। কারণ জনগণের ভোটের মুখোমুখি না হয়ে ক্ষমতায় আসা সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে না, থাকার কথাও না। হাবিবুর রহমান বা লাইজু বেগমের মতো মানুষ এই সরকারকে ভোট দেয়নি, পছন্দ করেনি, বেছে নেয়নি। তবু তাদের সিদ্ধান্তের মাসুল গুনতে হচ্ছে এই মানুষগুলোকেই। বিএনপি দলটির জন্ম ইতিহাস সবার জানা। জিয়াউর রহমান সেনাবাহিনীর ছাড়াই বসে এই দলটি বানিয়েছিলেন রাজনৈতিক ক্ষমতা পাকাপোক্ত করতে। সেই উত্তরাধিকার বহন করে চলা দলটি যখন আবার ক্ষমতায় আসে, তখন প্রথমেই যা করে সেটা হলো সাধারণ মানুষের ওপর চাপ বাড়ানো। ৩ বছর ধরে দেশে মূল্যস্ফীতি ৮.৫ থেকে ৯% মধ্যে ঘুরছে। বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার ঝুঁকি কমছে না। এই পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ানো মানে আগুনে ঘি ঢালা। ক্যাবের সভাপতি শফিকুজ্জামান ঠিকই বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগে দাম বাড়িয়েছে, কিন্তু সেই সুযোগটা তৈরি করে দিয়েছে সরকারের নীতি। বাজার নজরদারি নেই, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেই, ভোক্তার স্বার্থ রক্ষার কোনো কার্যকর পদক্ষেপ নেই। যে সরকার নিজেই জনগণের রায় ছাড়া ক্ষমতায় বসেছে, তারা ভোক্তার অধিকার নিয়ে মাথা ঘামাবে, এই আশা করাটাই বোধহয় ভুল। এপ্রিল মাস চলছে, গরম পড়েছে, মানুষ বাজারে যাচ্ছে, পকেটে টাকা কম নিয়ে ফিরছে। হাবিবুর রহমানের মতো মধ্যবিত্ত মানুষ ধার করছেন, লাইজু বেগমের মতো নিম্ন আয়ের মানুষ হিসাব মেলাতে পারছেন না। এই দায় বিএনপি সরকারের, এবং শুধু এই সরকারের। আরও জানিয়ে দেব, ব্রাহ্মণবাড়িয়ার বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের একজন মুরসালিন ১৯, তিনি আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। অপরজন মধুপুর গ্রামের মৃত মরম আলীর ছেলে নবীর হোসেন ৪০। স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কসবা উপজেলার ধজননগর এলাকার ত্রিপুরা সীমান্তের মানিক্কিমুড়ি এলাকায় একদল ব্যক্তি প্রায় ৩০-৩৫ জন তারাকাটার বেড়ার কাছে অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মুরসালিন ও নবীর হোসেন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চণ্ডীদার বিউপি কমান্ডার জানান, তিনি প্রথমে জানতে পেরেছেন একজন নিহত হয়েছেন, তবে পরে জানাতে পারেন ২ জন বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। কসবা উপজেলা নির্বাহী অফিসার শামিউল ইসলাম জানান, তিনিও শুনতে পেরেছেন ২ জন নিহত হয়েছেন। এ বিষয়ে বিজিবি কাজ করছে বলে তিনি জানান। সর্বশেষ খবরে চণ্ডীদার বিওপি কমান্ডার জানান, সুবেদার মঈনউদ্দিন সমকালকে জানান, লাশ দুটি ভারতীয় বিএসএফের নিকট রয়েছে। পতাকা বৈঠক শেষে বিএসএফ বিজিবির কাছে লাশ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে বিএসএফের নিকট চিঠি দিয়েছেন বলে বিজিবি জানান। এদিকে দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু। ১,২৫,০০,০০০ টাকা অর্থ আত্মসাতের ২ যুগ আগের মামলায় আওয়ামী লীগের একসময় প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ সহ ৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। একই সঙ্গে আগামী ২২ জুন সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত। ৬৯-এর গণ অভ্যুত্থান আর ৭১-এর মুক্তিযুদ্ধের অগ্রসৈনিকের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ এই আদেশ দিয়েছেন।
বিচার শুরু হবার অপর দুই আসামি হলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং মোশাররফ হোসেন। 3 আসামির মধ্যে মোশাররফ হোসেন জামিনে থেকে আদালতে হাজিরা দেন। তোফায়েল আহমেদ সহ অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। চার্জ গঠন ও পরোয়ানা জারির বিষয়টি দুদক প্রসিকিউটর মোহাম্মদ ইশতিয়াক হোসেন নিশ্চিত করেছেন। এদিন প্রসিকিউটর ইশতিয়াক বলেন, আসামি তোফায়েল আহমেদ সহ দুই আসামি পলাতক থাকায় তাদের পক্ষে শুনানি হয়নি। এর আগে গত 5 মে তোফায়েল আহমেদের অসুস্থতার কথা জানিয়ে আইনজীবী খায়রুদ্দিন শিকদার আদালতে বলেন, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। এজন্য তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। বাস্তবিক অর্থে তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারেন না। তার স্মৃতিশক্তি নেই। আদালতে উপস্থিত হয়ে মামলার কার্যক্রমে অংশগ্রহণ করতে শারীরিকভাবে অক্ষম। তার মানসিক অসুস্থতা, স্মৃতিশক্তি লোপ পেয়েছে। এজন্য তার মানসিক অবস্থা পরীক্ষার আদেশ হওয়া প্রয়োজন। তবে সেদিন আদালত এ নিয়ে কোনো আদেশ দেননি। অর্থ আত্মসাতের অভিযোগ এনে 2002 সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত 1,25 লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন। ম্যাডোনা অ্যাডভার্টাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেনের সঙ্গে যোগসাজেশে সোনালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে মোট 1,25 লাখ টাকা স্থানান্তর করা হয়। পরবর্তীতে ওই অর্থ উত্তোলন করা হয় বলে এজাহারে দাবি করা হয়েছে। মামলাটি তদন্ত শেষে 3 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়। আরও জানিয়ে দেব, লোহাগাড়ায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত 4। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মার্ছা পরিবহনের 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 20 জন। আজ শনিবার বেলা 11:30টার দিকে মহাসড়কের চুনতির 4 সিজন রেস্টুরেন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বদিউল আলমের স্ত্রী রেহানা আক্তার 60 বছর, ঝিনাইদহ সদর থানার গোপালপুর উপজেলার চান আলীর ছেলে নাইমুল ইসলাম জিহান 24 বছর, একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে নাইমুল ইসলাম 23 বছর ও ভোলা জেলার মনির আহমদ 25 বছর। নিহত ব্যক্তিদের মধ্যে নাইমুল ইসলাম জিহান বিজিবি সদস্য ছিলেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মার্ছা পরিবহনের বাস দুটির একটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল আর অন্যটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা খায়। অন্য বাসটি সড়কের অন্য পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানটি ক্ষতিগ্রস্ত হলেও দোকানে থাকা লোকজনের কোনো ক্ষতি হয়নি। বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ 4 জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে 1 জন ও হাসপাতালে নেওয়ার পর 3 জনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের নাম পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে রাতে দেশের 6 জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা। দেশের 6 জেলায় আজ রাতে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবৃষ্টিও হতে পারে এ সময়। শনিবার 9 মে দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের আভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এ তথ্য। বিজ্ঞপ্তি অনুযায়ী রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা ও বরিশাল জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো বা দমকা হাওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে এ সময়। এমন পরিস্থিতিতে এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে এমন অস্থায়ী ঝড় এবং বজ্রবৃষ্টির সংখ্যা রয়েছে। আরও জানিয়ে দেব, 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 9 জনের মৃত্যু। দেশে গত 24 ঘণ্টায় হামের উপসর্গে আরও 9 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাম শনাক্ত ও উপসর্গ পাওয়া গেছে 1435 শিশুর মধ্যে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ৩ জন নিশ্চিত হাম আক্রান্ত হয় আর ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। নিশ্চয়ই হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩ শিশুই বরিশাল বিভাগের। সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে ৩ জন ঢাকা, ২ জন খুলনা এবং ১ জন সিলেট বিভাগের। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,৪৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪৮৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আরও ২৯১ শিশুর মৃত্যু হয়েছে। আরও জানিয়ে দেব, এবার ভিসিকের নিঃশর্ত সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে টানাপোড়েনের মধ্যেই অভিনেতা রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকেকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছে বিদুথালাই চিরুথালাই কাজাগাম ভিসিকে। এতে ব্যাপক নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন টিভিকের প্রধান থালাপতি বিজয়। শনিবার ৯ মে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভিসিকের ২ বিধায়ক বিজয়ের জোটকে সমর্থন দেয়ায় ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক সংখ্যা ১১৮-এ পৌঁছে গেছে। এর আগে বিজয় নেতৃত্বাধীন জোটের পক্ষে ১১৬ জন বিধায়কের সমর্থন ছিল। টিভিকে একাই পেয়েছে ১০৭টি আসন। এছাড়া বামপন্থী দল সিপিআই ও সিপিএমের ৪ জন এবং কংগ্রেসের ৫ জন বিধায়ক জোটকে সমর্থন দেন। এখন ভিসিকের ২ সদস্য যোগ হয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাত্র ২টি আসন পেলেও বর্তমান রাজনৈতিক সমীকরণে ভিসিকের গুরুত্ব অনেক বেড়ে যায়, কারণ ঝুলন্ত পরিস্থিতিতে সরকার গঠনের জন্য তাদের সমর্থনই হয়ে ওঠে নির্ণায়ক। এদিকে সরকার গঠন নিয়ে অচলাবস্থা নিরসনে শুক্রবার ৮ মে বিকেলে তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে বৈঠক করেন বিজয়। টানা ৩ দিনের মধ্যে সেটি ছিল তাদের তৃতীয় বৈঠক। বৈঠকে বিজয় দাবি করেন, তার পক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে এবং তিনি সরকার গঠনের অনুমতি চান। তবে গভর্নরের কার্যালয়ের সূত্র জানিয়েছে, শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে বিজয়কে এখনও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। আরও জানিয়ে দেব, আড়ালে থেকেও ইরানের যুদ্ধকৌশল নির্ধারণ করছেন মুজতবা খামেনি। আহত হয়ে আড়ালে থেকেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এখনও দেশটির যুদ্ধ ও কূটনৈতিক কৌশল নির্ধারণে ভূমিকা রাখছেন বলে সন্দেহ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। সম্প্রতি প্রকাশিত এক গোয়েন্দা রিপোর্টে মার্কিন ইসরায়েলি হামলায় আহত হওয়ার পর থেকে মুজতবা খামেনির জনসম্মুখে না আসার এবং তার বর্তমান অবস্থান নিয়েও অনিশ্চয়তা তৈরির কথা বলা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভেতরে এখন নেতৃত্ব কাঠামো কিছুটা বিভক্ত অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা ও যুদ্ধ পরবর্তী কৌশল নির্ধারণে মোজতাবা খামেনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শুরুর দিকে এক হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। একই হামলায় মোজতবা খামেনিও গুরুতর আহত হন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এরপর তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হলেও এরপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, তিনি কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন না, বরং সরাসরি সাক্ষাৎ বা কুরিয়ারের মাধ্যমে বার্তা আদান-প্রদান করেন। ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হোসেনি শুক্রবার দাবি করেছেন, মোজতবা খামেনি বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। তার পা, কোমরের নিচের অংশ এবং কানের পেছনে আঘাত লাগলেও সেগুলো সেরে উঠছে বলে জানান তিনি। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তিনি চলতি সপ্তাহে মোজতবা খামেনির সঙ্গে ২.৫ ঘণ্টার বৈঠক করেছেন। যুদ্ধ শুরুর পর এটি ইরানের কোনো শীর্ষ নেতার সঙ্গে তার প্রথম প্রকাশ্য বৈঠকের তথ্য। তবে মার্কিন গোয়েন্দা সূত্রগুলোর একাংশের দাবি, খামেনি এখনও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পুরোপুরি সক্রিয় নন। তারা বলছেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের শীর্ষ কর্মকর্তারা এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের বর্তমানে দৈনন্দিন রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনায় বেশি সক্রিয় ভূমিকা পালন করছেন। একই সঙ্গে মার্কিন প্রশাসন এখনও সংঘাতের কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, সামরিক অবকাঠামোর ক্ষতি হলেও ইরান এখনও কয়েক মাস পর্যন্ত মার্কিন অবরোধ মোকাবিলা করার সক্ষমতা ধরে রেখেছে। এবং সর্বশেষ জানিয়ে দেব, আন্তর্জাতিক জলসীমায় থাকা তেল চীনের কাছে বিক্রির চেষ্টা ইরানের। আন্তর্জাতিক জলসীমায় থাকা তেল চীনের কাছে বিক্রির জন্য কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। এ বিষয়ে তেহরান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ডিপ্লো হাউসের পরিচালক হামিদ রেজা গোলামচাঁদে জানিয়েছেন,
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি সম্প্রতি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জ্যেষ্ঠ কূটনীতিকদের সঙ্গে একাধিক বৈঠক ও যোগাযোগ করেছেন। এসব আলোচনার মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরা। গোলামজাদে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফরের মাত্র এক সপ্তাহ আগে আরাগচ্চি চীন সফর করেন। এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে চীন বর্তমানে ইরানের অন্যতম বড় অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার। বিশেষ করে তেল রপ্তানি খাতে চীনের সহযোগিতা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে গোলামজাদে বলেন, আরাগচ্চি অবশ্যই চীনের সহযোগিতা চাইছেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানি দীর্ঘদিন ধরেই চাপে রয়েছে। শুধু ব্যাংকিং ও বাণিজ্যিক নিষেধাজ্ঞাই নয়, সমুদ্রপথেও বিভিন্ন ধরনের কড়াকড়ি ও নজরদারি বাড়ানো হয়েছে। ফলে ইরানের জন্য আন্তর্জাতিক বাজারে স্বাভাবিকভাবে তেল বিক্রি করা কঠিন হয়ে পড়েছে। তিনি যোগ করেন, এই পরিস্থিতিতে ইরান এমন তেলের চালান বিক্রির চেষ্টা করছে যেগুলো এরই মধ্যে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে, অর্থাৎ কিছু তেলবাহী জাহাজ সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে এবং সেগুলোর তেল চীনের কাছে বিক্রি বা সরবরাহ করার বিষয়ে দুই দেশ সমন্বয় করছে। গোলামজাদে আরও জানান, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাগচ্চি হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য তেহরানের প্রস্তাবিত পদ্ধতিগুলো নিয়েও আলোচনা করেছেন।